হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা জিকের সেট নাম্বার 4 নিয়ে ডিসকাস করব। যে সিরিজটা আমরা স্টার্ট করেছি তার 4 নম্বর ক্লাস আজকে হতে চলেছে, তো প্রত্যেকে জয়েন করে যাও, একদম শেষ অবধি ক্লাসটাকে দেখবে। এই যে সিরিজটা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে আমরা 30টা করে কোশ্চেন এখানে ডিসকাস করছি। যেখানে ডিটেলস দরকার সেখানে আমরা ডিটেলসে ডিসকাস করছি। আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখবে, ঠিক আছে? তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই করে জয়েন করতে পারো। একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, যেখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। টোটাল 3500-র বেশি কোশ্চেন তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে। এটার ব্যাচ তোমাদের 14 আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে। যারা যারা এখনও স্টার্ট করনি তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249, ঠিক আছে? যেখানে তোমরা জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি মেটেরিয়াল হিসাবে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর এই যে অন্তিম যুদ্ধ নামে যে ব্যাচটা ডাব্লিউপি আর কেপিকে টার্গেট করে মেনলি, যেখানে তোমরা নতুন সিলেবাস আর লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী যেভাবে কোশ্চেন হচ্ছে সেই হিসাবে তোমরা এখানে পড়াশোনা করতে পারবে। যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট পড়তে পারবে যা যা তোমাদের দরকার, জিকে, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, যা কিছু মানে ইন ডেপথে তোমরা পড়তে পারবে। আর প্রিভিয়াস ইয়ারে যা সমস্ত কোশ্চেন এসছে সেগুলো তোমরা এখানে ডিসকাস করে নেবে, ঠিক আছে? এটার ব্যাচ তোমাদের 20 আগস্ট থেকে স্টার্ট হবে। এটার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটায়। আর কিছু বিস্তারিত জানার থাকলে দেখবে এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন থেকে আজকের স্টার্ট করি, তো প্রত্যেকে জয়েন করে যাও। আমরা টোটাল 30টা কোশ্চেন ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, মনে রেখে দেবে কোশ্চেনগুলো যেভাবে আমি করাচ্ছি। বলেছে একটি বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য, ঠিক আছে, আর্থিক মানে ফিনান্সিয়াল ইয়ার, যেটা সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত তাকে ড্যাশ বলা হয়। বলো, অ্যান্সার করো প্রত্যেকে। দেখো, একটি নির্দিষ্ট যে আর্থিক বছরটা, ঠিক আছে, যে ফিনান্সিয়াল ইয়ার, আমি বাংলাতেই বলছি। দেখো, আর্থিক যে বছরটা, যে আর্থিক বছরে সরকারের যে আয়টা হচ্ছে মানে রাজস্বর মাধ্যমে যে রাজস্ব প্রাপ্তি হচ্ছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। রাজস্ব যে আয় বা রাজস্ব প্রাপ্তি হচ্ছে এটা মেনলি ইনকামটাকে বলা হচ্ছে সরকারের। ক্লিয়ার? সরকারের ইনকামটাকে বলা হচ্ছে। এবং রাজস্ব যে ব্যয়, মানে রাজস্ব আবার ব্যয়, মানে একটা হচ্ছে রাজস্ব আয় হচ্ছে আর একটা রাজস্ব ব্যয় হচ্ছে। ক্লিয়ার? এবার এই নিয়ে যে কাজ করা হয়, মানে এই দুটো কনসেপ্ট নিয়ে যে কাজ করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকেই বলা হয় রাজস্ব বাজেট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ মনে রেখে দেবে। কি? একটি বাজেট নথি যা একটি আর্থিক বছরের জন্য সরকারের যে রাজস্ব মানে যেটা আয় করতে পারছে আর যেটা ব্যয় করতে পারছে তার সাথে যে সম্পর্ক হয় তাকে বলা হচ্ছে কি রাজস্ব বাজেট বলা হয়। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? রাজস্ব বাজেট। ওকে। আর এখানে একটা ইম্পর্টেন্ট আছে পয়েন্ট, জিরো বাজেট। জিরো বাজেটের ব্যাপারটা কি, এটাও খুব ইম্পর্টেন্ট। জিরো বাজেট যে শব্দটা সেটা একটি বাজেট পদ্ধতিকেই বোঝায়, মানে যে নর্মালি কোনো একটা সরকারের যে জায়গা মানে কোন জায়গায় কতটা টাকা খরচা হচ্ছে, কোন জায়গা থেকে কতটা টাকা আসছে, সেই জায়গাগুলোই মেনলি বাজেট। পরিষ্কার বাংলা ভাষায় বুঝতে পারো এগুলো। ক্লিয়ার? এবার এখানে জিরো বাজেট কথাটা বলতে কি বোঝাচ্ছে? জিরো বাজেট বলতে বোঝাচ্ছে যে পদ্ধতিতে মানে বাজেটগুলোকে একটা রেফারেন্স মানে অতীতের মানে কোনো আগে হয়ে গেছে এমন কোনো বাজেট, তাকে রেফারেন্স। ধরো 2011 সালের একটা বাজেট হয়েছে, সেখানে কি হয়েছিল সেটাকে রেফারেন্স মেনে সেটাকে ক্যালকুলেট করা, ঠিক আছে? রেফারেন্স মেনে, ঠিক আছে, পরিবর্তে থেকে মানে রেফারেন্স যদি করা হয়, রেফারেন্স হিসাবে ব্যবহার করার পরিবর্তে শূন্য থেকে শুরু করতে হবে। মানে একটা জিনিস বোঝো, নর্মালি আমরা বাজেটের ব্যাপারটাকে কোনো কিছুর একটা রেফারেন্স ধরে নিই। ধরো 2011 সালে কি হচ্ছে সেটা রেফারেন্স ধরে নিই, কিন্তু এটাই হচ্ছে জিরো বাজেট বলতে বোঝাচ্ছে মানে এটার কোনো রেফারেন্স ধরবে না, শূন্য থেকে আবার শুরু করার কথা বলে।
ক্লিয়ার? নর্মালি রেফারেন্স ধরে আমরা করি। আর একবার আমি বলে দিচ্ছি যে জিরো বাজেটের যে শব্দটা একটি বাজেট পদ্ধতিকে বোঝায়। ক্লিয়ার? আর কিছুই নয়, একটা প্রসেস, একটা পদ্ধতিকেই বোঝাচ্ছে। নর্মালি মানে যে অতীতের বাজেটগুলিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করার পরিবর্তে শূন্য থেকে শুরু করতে হবে, এই কারণেই এটাকে জিরো বাজেট বলা হয়। ক্লিয়ার? এইটুক, জাস্ট এটুক মনে রাখো, আর কিছুর দরকার নেই। এখান থেকে চলে আসো, আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে ড্যাশ ভারতের গুজরাটি নববর্ষ হিসাবে পালিত হয়। বলো। আমি টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য। ওকে, দেখো এইটা মনে রাখবে ডিরেক্ট, যে গুজরাটি নববর্ষ হিসাবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাকে বলা হয় বেস টু বারস। ঠিক আছে, বেস টু বারস, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কি হবে? বেস টু বারস, বেস টু বারস হিসাবে মানে পালিত হয়। এটুক জাস্ট মনে রাখলেই হবে, কারণ তুমি এক্সামে এটা ডিরেক্ট কোশ্চেন দেখতে পাবে। ক্লিয়ার? ডিরেক্ট কোশ্চেন দেখতে পারবে। আর এখানে একটা উৎসব আছে যে বিশু, এটা কোন জায়গায় হয় বলো তো? এইটা মেনলি কেরালা, কর্ণাটকা, আমি একটু লিখে দিই, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, এইসব অঞ্চলগুলোতে হয়ে থাকে। ক্লিয়ার? এইটুক। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। বলেছে শর্করা শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল কি হয়? তো এটা একটা বেসিক কোশ্চেন, প্রত্যেকে জানো যে শর্করা শিল্পের জন্য আমরা মেনলি কি ব্যবহার করে থাকি। বলো। সেটা হয়ে যায় আখ। আর আখ এখানে উৎপাদনে সব থেকে টপ কোন স্টেট বলো তো? এটা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই করে। ক্লিয়ার? কমেন্ট সেকশনে জানাবে যে আখ কোন স্টেটে সব থেকে, কারণ বোঝো শর্করা মানে চিনি, যে শিল্পটা চিনি উৎপাদনের সব থেকে ম্যাক্সিমাম পরিমাণে কোন জিনিসটা বেশি লাগে? আখ লাগে। ঠিক আছে, তাহলে আখের জায়গাটা এখানে আমাদের অ্যান্সার টিক করতে হবে। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। বলেছে ভারত, যেটা নিম্নলিখিত যে শাস্ত্রীয় মানে আমাদের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স আছে, তার মধ্যে কোনটি 16 সেঞ্চুরিতে মানে 16 শতকে বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব চালু করেছিল? দেখো অপশানের এলিমিনেট প্রসেসটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে কি কি হবে দেখো, এক তো কুচিপুড়ি, আর একটা একটা জিনিস আগে মার্ক করে নি, কুচিপুড়ি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। ওড়িশি আছে ওড়িশাতে। আর মণিপুরি, এটা মণিপুরেই। আর শাস্ত্রীয় যেটা, এটা আসামে। তাহলে এখান থেকে মনে রাখবে যে 16 শতকে বা 16 সেঞ্চুরিতে বৈষ্ণব সাধক যে শঙ্করদেব ছিল, তিনি যে ড্যান্স ফর্মটাকে চালু করেছিল, সেটা হয়ে যাবে অপশন বি, শাস্ত্রীয়। ঠিক আছে, শাস্ত্রীয়। তো মনে রাখতে হবে এগুলো, কারণ ডিরেক্ট কোশ্চেন যখন চলে আসবে তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে না জানা থাকলে। ক্লিয়ার? আর কোন ব্যক্তি কোন ড্যান্সের সঙ্গে কানেক্টেড, এই জিনিসগুলো কিন্তু বারবার রিভিশন দেবে, ওইগুলো একদিনে মনে রাখার জিনিস নয়। কারণ তুমি ধরো ভাবলে তুমি একদিনে অনেক কিছু পড়ে নিলে না, মনে রাখতে পারবে না, ওইগুলো বারবার রিভিশন দিতে হবে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কোন শহরে অবস্থিত? প্রত্যেকে জানো, এটা একটা বেসিক কোশ্চেন, আমাদের এক্সামের পার্ট এগুলো। কোন শহরে? সিটি অফ জয়, কলকাতা। ঠিক আছে। লখনৌ, এখানে দেখতে পাচ্ছি লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, গোমতী রিভার। এক্সট্রা পয়েন্ট একটু বললাম। ঠিক আছে। আর যদি এখান থেকে মোহনবাগানের সম্পর্কে একটু ডিটেলস যদি বলি, একটু মনে রেখে দেবে, এটা এস্টাবলিশ হয়েছিল কত, মানে ইম্পর্টেন্ট একটা ডেট আছে। ঠিক আছে, আসবে না তবুও জেনে রাখো,
এটা স্ট্যাবলিশ হয়েছিল ওই আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছিল না সেই ডেটটাতেই, 15 আগস্ট। তার জন্য বলে দিচ্ছি যাতে ইজিভাবে মনে থাকে, 15ই আগস্ট। কিন্তু এটা 1889, ঠিক আছে, 1889 সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার প্রাচীনতম ক্লাবগুলির মধ্যে এটা একটা, এশিয়ার, ঠিক আছে, এশিয়ার প্রাচীনতম যে ক্লাব। ওকে, চলো। আর এখান থেকে একটা পয়েন্ট আরেকটু বলে দিই। আর একটা পয়েন্ট হচ্ছে 1911 সালে, কি বললাম, 1911 সালে আইএফএ শিল্ডজয়ী প্রথম ভারতীয় দল, ঠিক আছে, আইএফএ শিল্ডজয়ী প্রথম ভারতীয় দল এটা মোহনবাগান। ওকে, চলে আসো নেক্সট। দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণ করার প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত। একদম এটি ইজি, মানে যেটাকে আমরা পদচ্যুত বলা হয়, পদচ্যুত যদি করা হয় রাষ্ট্রপতিকে, যদি সেটাকে কি বলা হয়, ইংলিশটা থাকলে ভালো হতো, তোমরা বুঝতে পারতে, যেটাকে বলা হয় ইমপিচমেন্ট বলা হয়, মানে যেটাকে বলা হয় অভিশংসন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটা কোন আর্টিকেলে আছে এটাকে যদি বলা হয়, এটা মনে রাখতে হবে, এই যে রাষ্ট্রপতির যে ইমপিচমেন্টটা, অপসারণটা, এটা আছে আর্টিকেল 61-এ, আর্টিকেল 61-এ। তো 61 দেখলে আর একটা জিনিস আমাদের মাথায় আসে যে 61 যে অ্যামেন্ডমেন্টটা সেটা কি, 18 বছর করা হয় যে ভোটারের আমাদের যে অধিকারটা, এইটা। ওকে, চলে আসুন নেক্সট। নিম্নলিখিত, এটা গ্রিক শাসকের কথা বলছে, তার মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিল যে আমাদের মৌরিয়ান ডাইনেস্টি, তার প্রতিষ্ঠাতা মৌর্য বংশের। আর তিনি কোন ডাইনেস্টিকে সরিয়ে তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠাটা করেছিলেন? সেটা ছিল নন্দ বংশকে, নন্দ ডাইনেস্টি। আর কার হেল্পে করেছিল? কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, একই ব্যক্তি, ঠিক আছে, এর সাহায্যে কিন্তু করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখান থেকে যে গ্রিক শাসকের কথা বলছে সেটা হয়ে যাবে আমাদের, মনে রাখবে, সেলুকাস নিকেটর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি মেগাস্তিসকে পাঠিয়েছিল। আর মেগাস্তিসের একটা ইম্পর্টেন্ট বুক আছে, সেই বুকটার নাম প্রত্যেকে বলবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখো যে মৌরিয়ান ডাইনেস্টি বা মৌর্য বংশ, ঠিক আছে, আমি একটু ইংলিশে লিখে দিলাম, এটা মৌর্য মানে মৌর্য, ঠিক আছে। মৌর্য বংশ যে ক্যাপিটাল ছিল সেটা কোথায়? পাটালিপুত্র, পাটলিপুত্র, ঠিক আছে, পাটলিপুত্র। কোশ্চেন আসে এক্সামে, তার জন্য আমি এটাকে বলে দিলাম। আর মেগাস্তিনিসের ইম্পর্টেন্ট যে বুকটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইন্ডিকা, মেগাস্তিনিসের ইন্ডিকা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বই। ওকে, চলে আসুন নেক্সট। আর এখান থেকে দেখো, আচ্ছা ওগুলো পরে কোশ্চেন পাবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে ক্লাসটা বড় হয়ে যাবে অনেক। বলেছে উত্তরাধিকারের অধিকার কিসের দিকে পরিচালিত করে? ঠিক আছে, এটা একটা বেসিক কোশ্চেন, তোমরা জানো, ঠিক আছে। উত্তরাধিকারের ব্যাপারটা কি, মানে তুমি আছো, এবার তোমার বাবার পরবর্তীকে তুমি, এই যে উত্তরাধিকারের যে অধিকারটা সেটা কিসের উপর? অনুর্বর জমি না, এটাও নয়, এটাও নয়, এটা জমির বিভাজনের উপর ডিভাইড হয়, মানে যে আমাদের ডিভিশনটা ল্যান্ডের সেটার উপর। এটা জানো প্রত্যেকে, এটা বেসিক্স, মানে জিকেও পড়তে হয় না, এটা কমন সেন্স একটা। দেখো কি বলেছে, গোবর ট্যাস হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়। এতটাই সহজ কোশ্চেন এসছে এটায়, তবে এরকম কোশ্চেন কিন্তু পাবে, মিলেমিশে এক্সামে কোশ্চেন হয়। একটা জিনিস মাথায় রাখবে, আমি একটু বলে দিই, দাঁড়াও এক সেকেন্ড। মিলেমিশে কোশ্চেন হয়, যে আমি সবসময় যে কঠিন কোশ্চেনই এক্সামে পাবো তা নয়। কিছু কোশ্চেন ইজি থাকবে, কিছু কোশ্চেন আমাদের আবার কঠিন থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সেই জায়গাগুলোকে ঠিকঠাক করে বেরিয়ে আসতে হবে। ক্লিয়ার? ঠিকঠাক করে বেরিয়ে আসতে হবে, যে
ভুল যেন না হয়। আমি ধরো কোশ্চেন একটা পারছি না, কঠিন কোশ্চেনটা, তবু আমি ওটাকে অ্যাটেম্প করলাম, অ্যাটেম্প করার ফলে নেগেটিভ খেয়ে গেলাম, তাহলে নেগেটিভ খাওয়ার থেকে আমি ওটাকে ছেড়ে দাও তো বেটার, তাই না? তার জন্য যেগুলো এক্সামে পারা কোশ্চেন সেগুলোকেই টার্গেট করা উচিত আগে। দেখো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জৈব সার হিসাবে ব্যবহৃত হয়, আমরা প্রত্যেকে জানি। চলো এটা টাইম নষ্ট করে লাভ নেই। এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? প্রত্যেকে জানো এম চিন্নাস্বামী, অনেকের হয়তো ফেভারিট টিম ওটা, মানে যে টিমের সাপোর্ট করো সেই টিমের আইপিএলে হোম গ্রাউন্ড ওটা। এটা হচ্ছে আর কিছুই নয়, আর সিবি টিমের যে হোম গ্রাউন্ড বেঙ্গালুরু, সেটা। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। প্রত্যেকে জানো তোমরা এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত, ইম্পর্টেন্ট স্টেডিয়ামের নামটা। ক্লিয়ার? ওকে। বলেছে ভারতের সংবিধানে নিচের কোন অংশটি মৌলিক অধিকারের মূর্ত রয়েছে? তো বেসিক আমরা জানি আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকারের কথা বলা হয়, এফআর, ফান্ডামেন্টাল রাইটস। এবার এই ফান্ডামেন্টাল রাইটসটা তোমার কততম পার্টে অবস্থিত? আমরা প্রত্যেকে জানি এটা পার্ট 3-তে অবস্থিত, পার্ট 3-তে অবস্থিত, অপশান সি। আর ফান্ডামেন্টাল রাইটটা যদি বলা হয় যে ফার্স্ট এটা কার মানে কোন সেশনে এটা যে অ্যাডাপ্ট করা হবে সেই কনসেপ্টটা সেটা নেওয়া হয়েছিল, এটা সর্দার বল্লভভাই প্যাটেল কেরালার একটা কেরাল বলছি কেন, করাচি সেশনে এটা করেছিল 1931, আই থিঙ্ক 1931, 1931-এ করাচি সেশনে, করাচি সেশনে সর্দার বল্লভভাই প্যাটেল এটা প্রস্তাবটা দিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসটা মেনলি কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল ইউএসএ থেকে, ইউএসএ থেকে অনেক কিছু নেওয়া হয়েছিল। ক্লিয়ার? ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। তাহলে এটা 3 নম্বর অপশন গেল আমাদের। এবার চলে আসো, বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্যাশ সালে জল জীবনটা ইম্পর্টেন্ট, এটা রাখা এই কারণেই, জল জীবন মিশনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো কত সালে? দেখো আগে গেস করার চেষ্টা করো, গেস করার চেষ্টা করো। 2014 তো সরকারটাই আসে, তো এত হবে না, আর এটা এত লেটও হবে না, এই দুটো অপশনের মধ্যে ফেসে যাবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে এইটুক। অ্যাটলিস্ট তুমি দুটো অপশন এলিমিনেট করতে পারবে। আর পড়ে রাখো এটা 2019 সালে এটা জল জীবন মিশনটা এটা আনে, এটুক মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি, সলভ করো। বলেছে উত্তর ভারতের লোকেরা কোন উৎসবে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করে থাকে? দেখো এই টাইপের কোশ্চেন খুব আসে এক্সামে, এটা প্রত্যেকে জানো। নর্থ ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে মানে ওই ইসের সাইডটায় তোমার দিল্লি ওইসব সাইডটাতে, এটাই মেনলি কোন সময় দেবী লক্ষ্মী এবং গণেশের পূজা করে থাকে? এটা দিওয়ালিতে, ফেমাস না এটা? অপশন ডি, দিওয়ালি। ওকে, চলে আসো নেক্সট। এখান থেকে আর কিছু বললাম না এক্সট্রা, দরকার নেই, যেখানে দরকার বলবো। বলেছে অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাস স্থানান্তরের জন্য এখন পরিবহনের কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে? তো বলো এটা। আমরা তেল মানে ধরো এই যে ক্রুড অয়েলটা, তারপর হচ্ছে পেট্রোলিয়াম, যে সমস্ত পণ্য, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, ধরো এই এই পজিশন থেকে, ধরো এই কান্ট্রি থেকে আমাদের এখানে নিয়ে আসবে, তাহলে কি ব্যবহার করা হচ্ছে এখন বর্তমানে? পাইপলাইন ব্যবহার করছে। মানে অনেক, এইটা একবার যদি করে নেওয়া হয় অনেক খরচা কম হয়ে যাবে একবার যদি কানেকশনটা, কারণ এই কানেকশনটা একবার যদি হয়ে যায় বছরের পর বছর ওটা ঠিকঠাকই থাকবে, তাই না? তাহলে অনেক খরচা আমাদের বেঁচে যাবে। তো এই কারণে এখন যেটা করা হচ্ছে সেটা পাইপ লাইনের মাধ্যমেই করা হচ্ছে, বেসিক একটা কোশ্চেন। আর এটার অপশানও দেখো কেমন, অপশান দিয়ে দেখো বাস, বাসের মাধ্যমে কখনো করে এগুলো? বায়ুপথ মানে প্লেনে নিয়ে আসবে এটা, তার এটাও হবে না, তো এইটাই হবে অপশান। দেখো কতটা ইজি অপশান। বলেছে কোন জলপথ আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? এটা ভালো কোশ্চেন, খুব আসে এক্সামে, রিপিট করে। এটা হচ্ছে পানামা ক্যানাল, যেটা মানে পানামা খাল, এটা তোমার আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে তোমাকে কানেক্ট করেছে। আর এই যে পানামা খালটা, এটা কত কিলোমিটার? এটা 82 কিলোমিটার একটা দীর্ঘ, কত? 82 কিলোমিটার দীর্ঘ। ক্লিয়ার? আর প্রশান্ত মহাসাগর যেটা প্যাসিফিক ওশেন আছে,
ঠিক আছে, প্যাসিফিক ওসিয়ান কিন্তু খুব ডেপথ, মানে তার অনেক ডেপথ কিন্তু। আর এখান থেকে দেখো, আচ্ছা, আর এই ক্যানেলগুলো যেগুলো আছে এটা কোন জায়গার, বিশেষ করে এই দুটোকে বলো, একটা সুয়েজ আর একটা কিয়েল। এই ক্যানেলটাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন জায়গায়। দেখো একবারে আমি যেগুলো যেগুলো জিজ্ঞাসা করছি সিঙ্গেল সিঙ্গেল ভাবে টাইপ করে বলবে না তোমরা, একদম ফার্স্ট থেকে বলবে। ক্লিয়ার? একটু ওয়েট করো, দাঁড়াও আমি 1 সেকেন্ড একটু ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, আমি দেখে নিলাম, কারণ এতক্ষণ পড়ানো পড়ার মনে পড়লো যে আমি তো চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা। ওকে চলো, 16 কোশ্চেনটাতে স্টার্ট করো। কি বলেছে দেখো, বলেছে কোন নৃত্য কিংবদন্তি 1992 সালে ইম্পর্টেন্ট সর্বকনিষ্ঠ যে পদ্মভূষণ পেয়েছিল, মানে পদ্মভূষণ আমরা জানি আমাদের যে ইন্ডিয়ান যে অ্যাওয়ার্ড, মানে সিভিলিয়ান যে অ্যাওয়ার্ড, তার টপে আছে ভারতরত্ন, ভারতরত্ন, তারপর কি পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, ঠিক আছে? তো এটা কি পদ্মভূষণ। তাহলে কে ফার্স্ট পেয়েছিল সর্বকনিষ্ঠ যে ব্যক্তি, মানে পার্সোনালিটি বলতে পারো, সেটা কে পেয়েছিল? সোনাল মানসিং। কে পেয়েছিল? সোনাল মানসিং পেয়েছিল। ক্লিয়ার? আর যদি বলা হয় সোনাল মানসিং কোন ড্যান্সের সঙ্গে কানেক্টেড, মনে রাখবে তিনি ভারতনাট্যম, ভারতনাট্যম আর হচ্ছে ওড়িশি, এই দুটো ড্যান্স করতো, ভারতনাট্যম আর কি ওড়িশি। আর পণ্ডিত বিরজু মহারাজ, এই ব্যক্তিত্ব খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, ঠিক আছে? বিরজু মহারাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, কোশ্চেন এক্সামে খুব আসে। ইনি কোন ড্যান্সের সঙ্গে কানেক্টেড? কত্থক ড্যান্সের সঙ্গে কানেক্টেড। কি বললাম? কত্থক ড্যান্সের সঙ্গে কানেক্টেড। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। ভারতের সংবিধানে 243 ধারা অনুসারে ড্যাশ মানে গ্রামীণ এলাকার জন্য, আর 243 বি ধারার অধীনে সরকারের একটি প্রতিষ্ঠান। বলো কোনটা হয়ে যাবে? এটাই ইম্পর্টেন্ট, গেস করতে পারো। দেখো গ্রামের কথা বলছে, এটা আসবে না কখনোই, এটাও কখনো আসবে না। অপশান পড়ে থাকলো এইটা আর এইটা, কারণ এই দুটো গ্রামকে কানেক্ট করে। দেখো কীভাবে এলিমিনেট করতে পারছো, দেখো এলিমিনেট প্রসেসটাও কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে? কমন সেন্স এলিমিনেট করতে হবে। তো নর্মালি দুটো অপশান তো এলিমিনেট হয়েই গেল, তাহলে গ্রাম সভা আর পঞ্চায়েত এই দুটোর সঙ্গে তুমি কানেকশন তোমাকে করতে হবে। কোশ্চেনটা আরেকবার পড়ো। ভারতের সংবিধানে 243 যে ধারাটা, আর্টিকেলটার অনুসারে ড্যাশ মানে গ্রামীণ এলাকার জন্য 243 বি ধারার অধীনে একটি সরকারের একটি প্রতিষ্ঠান, মানে নিজস্ব যে সরকার তার যে প্রতিষ্ঠান, সেটা কি? সেটাকে পঞ্চায়েত বলা হয়, নট গ্রাম সভা। গ্রাম সভা তো হবে না, পঞ্চায়েত হবে। গ্রাম সভা কি? কোনো সরকার, মানে গ্রাম সভা অন্য ব্যাপারে চলে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? আর একটা জিনিস বলে রাখি যে গ্রাম সভা সম্পর্কে যেটা আছে, এইটা আছে 243-এর এতে, এটা তোমাকে বিয়ের কথা বলছে, তাহলে 243-এর এতে আছে গ্রাম সভা। জাস্ট এইটুক মনে রাখো, এক্সট্রা আরও অনেক কিছু আছে কিন্তু দরকার নেই। আর একটি গ্রাম সভা কি এই ধরনের আচ্ছা লাগবে না, ওটা দরকার নেই, জাস্ট নর্মাল মনে রাখলেই হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি, এটা লক্ষ্য সেন, মানে উচ্চারণটা আমরা বাংলায় করলে লক্ষ্য সেন হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে উচ্চারণ করে লক্ষ্য সেন, লক্ষ্য সেন, লক্ষ্য সেন, ঠিক আছে? তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট খেলা, খুবই মানে মানে ব্যক্তিত্বর নামটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। কি হবে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সঙ্গে তিনি যুক্ত আছে। যে স্পোর্টস পার্সোনালিটি আছে তাদের কিন্তু নামগুলো অবশ্যই করে মনে রাখবে। আর তিনি কোন স্টেট থেকে বিলং করে? তিনি স্টেট থেকে বিলং করে সেটা হচ্ছে উত্তরাখণ্ড, ইউকে, নট ইউনাইটেড কিংডম, ঠিক আছে? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থেকে তিনি বিলং করে। চলে আসো, কি বলেছে দেখো, বুলিমিয়াকে কোন শব্দটি সর্বোত্তম বর্ণনা করেন?
এটা মানে একটা এমন কোশ্চেন যেটা ওয়ার্ড টাইপের কোশ্চেন, মানে হয়তো ফার্স্ট টাইম তুমি এক্সামে পাবে দেখতে এরকম টাইপের কোশ্চেন, যেগুলো কোনো বই হয়ে পাবে না এরকম একটা ব্যাপারের কোশ্চেন, ঠিক আছে। আমি বলবো এই টাইপের কোশ্চেন এক্সামে আসলে স্কিপ করে দেবে, স্কিপ করে দেবে, কিন্তু আপাতত আমি এটাকে মার্ক করে দিচ্ছি অ্যান্সারটাকে। এটা একটা রোগ আর কি, ঠিক আছে। বুলিমিয়াকে কোন শব্দটি সর্বোত্তম বর্ণনা করে, মানে এটা একটা রোগের নাম বলতে পারো, ঠিক আছে। মানে বুলিমিয়া নার্ভোসা, এটা নর্মালি এইটাকে বলা হয়, বুলিমিয়াও বলা হয়। এই বুলিমিয়াকে কিসে বলা হয়, এটি একটি কি খাওয়ার ব্যাধি, খাওয়ার ব্যাধি, তার মানে কি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ খাওয়ার ব্যাধি। ওকে, নেক্সট। দেশের স্বাধীনতার আগে ভারত বিশেষভাবে তার কোন শিল্পের জন্য পরিচিত ছিল? দেখো এখানে কনফিউজ ক্রিয়েট হবে, ধাতু মশলা ফুল কখনোই নয়। মনে করো, কি মনে করবে, যখন গান্ধীজি ফার্স্ট যখন আন্দোলন করছিল, গান্ধীজির আগে ওসব ওসব লাগবে না, গান্ধীজির জন্য যদি ভাবো ফার্স্ট কোন পিকচারটা মাথায় আসে, দেখবে ওই চরকা চালানোর পিকচারটা মাথায় আসে না? তাহলে ওখান থেকেই তুমি বলতে পারবো যে কি স্বদেশী যে আমাদের শিল্প, সেটাকে সে প্রমোট করার চেষ্টা করেছিল গান্ধীজি, তাই না? তাহলে সেখান থেকে বোঝা যায় আমাদের হস্তশিল্পটা বিশেষ করে পরিচিত ছিল তখন। বোঝা গেল? এইভাবেও কানেকশন করলে অনেক সময় তুমি কোশ্চেন সলভ করতে পারবে। কিন্তু তোমরা কি করো, কোশ্চেনটাকে পড়ে অপশান দেখো তারপর স্কিপ করে বেরিয়ে যাও বা অন্য কিছু দাগিয়ে চলে যাও, তা নয়। একটু ভালো করে দেখবে, অনেক জিনিস আমাদের জানাশোনার কোশ্চেনই থাকে কিন্তু আমরা করে আসতে পারি না অনেক সময়। বলেছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের দরিদ্র সীমা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করেন, মানে আমাদের যে প্রভার্টি লাইন, মানে ধরো কার এমন একটা সংস্থা আছে সে ধরো ঠিক করে দিল কারোর ইনকাম যদি 200 টাকার কম থাকে পার ডে, তাহলে সে দরিদ্র সীমার নিচে আছে, দরিদ্র সীমার নিচে আছে। তাহলে এই যে লাইনটা মানে এই প্রভার্টি লাইন বলা হয় এটাকে, এই প্রভার্টি লাইনটাকে যারা ডিফাইন করে সেটা কোন সংস্থা, এটা জানতে চেয়েছে। আর একটা জিনিস মনে রাখো, ফার্স্ট টাইম এই প্রভার্টি লাইন নিয়ে যে কথা বলে তার নাম কি, দাদাভাই নওরোজিও। কি, দাদাভাই নওরোজিও, ক্লিয়ার? ওকে। তাকে কি বলা হয়, গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর ইনি কোন পার্টি থেকে বিলং করে, তিনি লিবারেল, লিবারেল পার্টি, লিবারেল পার্টি থেকে বিলং করে। এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে আসে যে দাদাভাই নওরোজিও কোন পার্টি থেকে বা কোন পার্টি করতো বা কোন পার্টি থেকে তিনি বিলং করে, তাহলে সেটা কি লিবারেল পার্টি, নামটা মনে রেখো অবশ্যই করে। তাহলে এখানে চলে আসছি দরিদ্র সীমার কথাটা, মানে এই যে প্রভার্টি লাইনের কথাটা, মানে এই লাইনের নিচে থাকলে সে দরিদ্র বা গরিব হিসাবে গণনা করা হবে এরকম আর কি। তাহলে সেটা করে থাকে কে, এটা করে থাকে এনএসএসও, এনএসএসও, ক্লিয়ার? মুখস্থ করে রেখে দাও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এটা ফুল ফর্ম ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ওকে, চলে আসো। চলো, বলেছে বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতে রয়েছে, বেসিক একটা কোশ্চেন। এটা হচ্ছে অপশন ডি, 2.4, 2.4। কারণ এইটা হচ্ছে ফার্স্ট জিওগ্রাফি পড়তে গেলেই, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে গেলেই দেখবে ফার্স্ট পয়েন্ট এটাই আসে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা বলবে যে আমাদের ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কি, সাউদার্ন মোস্ট পয়েন্টের নাম কি, আর এই ইস্টার্ন আর এটা ওয়েস্টার্ন, এই পয়েন্ট চারটের নাম আমাকে বলবে। আর মেনল্যান্ডের তো একটা পয়েন্ট, আর একটা তোমাদের এই আন্দামানের এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর নাম অবশ্যই করে লিখবে কমেন্ট সেকশনে। শুধু লেখা নয়, ওটা আমার দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট, তোমরা লিখছো ওটা, ওটা কি হয়ে যাবে বলো তো, ওটা তোমাদের মাথায় আরও গেঁথে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসে। বলেছে ড্যাশ হর্ষবর্ধনের দরবারে অনেক সময় কাটিয়েছেন এবং তিনি যা দেখেছেন তার বিশদ বিবরণ রেখে গেছেন, কোন ব্যক্তি হর্ষবর্ধনের কাছে ছিল অনেক দিন, এটা প্রত্যেকে আমরা জানি। এই ব্যক্তিটার নাম কি হবে, এটা বেসিক একটা নাম, যদি আমি এখানে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা খুব সহজ হয়ে যাবে। দেখো এই যে ব্যক্তি আছে না জুয়ানজাং, এই ব্যক্তি হচ্ছে হিউয়েন সাং নামে পরিচিত,
হিউয়েন সাং, যে চায়না থেকে এসেছিল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। বলেছে লর্ড ডালহৌসি কোন সালে ঝাঁসিকে সত্যবিলোপ নীতির অধীনে অধিভুক্ত করেন? সত্যবিলোপ নীতি তো এখন ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখবে আমাদের যেই মেন যে মহাবিদ্রোহটা বা রিভল্টটা স্টার্ট হয়েছিল, সেটা যে সালে, সেই সালেই কিন্তু সে করেছিল। সেটা কত? 1853-তে। 1853-তে অপশন এ হয়ে যাবে রাইট আনসার। কি? 1853-তে। ক্লিয়ার? চলো নেক্সট। মানে সত্যবিলোপ নীতিটা কি ছিল একটু বলে দিই, একটু মনে পড়ে যাবে তোমাদের। দেখো সত্যবিলোপ নীতি ছিল, ধরো কোনো একটা রাজা আছে, বেসিক ভাবে বলছো একদম পাতি ভাবে, একটা রাজা আছে, সেই রাজার ধরো কোনো উত্তরাধিকার নেই, মানে কোনো ধরো ছেলে নেই বা কোনো মেয়ে নেই, কিন্তু সে কি করলো? অ্যাডাপ্ট করলো কাউকে, অ্যাডাপ্ট করলো, নিজের তো সম্পর্কের নয় কিন্তু অ্যাডাপ্ট করলো। তাহলে এই রাজা যখন মরে যাবে, তখন এই যে অ্যাডাপ্ট যাকে করেছিল সে কিন্তু তার যে জমি জামা যা বলো ওইগুলো কিছুই পাবে না। তার যা কিছু থাকবে সেটা ব্রিটিশ আন্ডারের মধ্যে চলে আসবে, ব্রিটিশের মধ্যে চলে আসবে। এই যে নিয়মটা করেছিল এটাই সত্যবিলোপ নীতির কেস। বোঝা গেছে? চলে আসো নেক্সট, 25-এরটা। আর এটা কে করেছিল? লর্ড ডালহৌসি। এই নিয়ে তারা আন্দোলন করেছিল অনেকেই, ঠিক আছে? তার মধ্যে ইম্পর্টেন্ট নাম হচ্ছে আমাদের রানী লক্ষ্মীবাই। ওকে। বলেছে একটি পাত্র দীর্ঘ সময়ের জন্য আর্দ্র বাতাসের সংস্পর্শে আসে, এটি একটি হালকা সবুজ আবরণ যে অর্জন করে, পাত্র কি দিয়ে ধনী? একদম বেসিক। তোমরা অনেকে আংটি পরো তামার, বেসিক ভাবো, তামার আংটি তোমরা পরো, দেখবে আংটিটা কিছুদিন খুলে রেখে দিলে দেখতে পাবে আংটিটার গায়ে একটা হালকা সবুজ রঙের পড়ে না? দেখবে তোমরা কানেক্ট করতে পারছো আমার কথার সাথে, হালকা সবুজ রঙের একটা আস্তরণ পড়ে, তাই তো? তাহলে এটা যখন এই কপারটা আমাদের এয়ারের সংস্পর্শে আসে, তখন সে রিয়াকশন করে, সেই রিয়াকশনের মাধ্যমে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এটা কার জন্য হয়? এটা তামায় হয়ে থাকে। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বেসিক ব্যাপার, ঠিক আছে? যেটা যেটা আমরা দেখো, আমরা কপার তো থাকলো, কপার আমরা আর বায়ুতে কি আছে? অক্সিজেন আছে। এবার এটা কপার অক্সাইড হিসাবে পরিণত হয়ে যায় আর সেটার কালারটা সবুজ রঙের, মেনলি এই যে রিয়াকশনটা। আর এই সবুজ যে আবরণটা, এটা আর একটা নামেও পরিচিত যেটাকে বলা হয় প্যাটিনা। মনে রাখো, এটাও চলে আসে এক্সামে। প্যাটিনা। কি বলা হয়? সবুজ আস্তরণটাকে প্যাটিনা বলা হয়। এটা মেনলি কি একটা ক্ষয়জাত পদার্থ, কারণ তামার যে পৃষ্ঠে পড়বে ওটাকে ক্ষয় করার চেষ্টা করবে। নেক্সট, এটা বাদ দাও। বলেছে বিক্রম সারাভাই মহাকাশ যে গবেষণা কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? এটা পারবে প্রত্যেকে, আমরা জানি। দেখো, কেরালা, কেরালায় যে ক্যাপিটাল তার নাম কি? ত্রিবন্তমপুরম। তো বিক্রম সারাভাই যে স্পেস রিসার্চ সেন্টার সেটা কোথায় অবস্থিত? অপশন এ ত্রিবন্তমপুরম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে তো এটা উচ্চারণ করতে প্রবলেম হয়, তো ঠিক করে পড়বে, ঠিক আছে? ওকে, চলে আসো। আচ্ছা, এখানে কিছু কিছু আছে ইম্পর্টেন্ট, যেমন হায়দ্রাবাদ একটা বলে দিই, এটা মুসি নদীর পাশে অবস্থিত, তীরে অবস্থিত। আর এখানে বেঙ্গালুরু, বেঙ্গালুরু আমরা জানি কিসের? ইসরো। ইসরো। ইসরো কত সালে এস্টাবলিশ হয়? 1969, 1969। ক্লিয়ার? আর বিশাখাপত্তনম কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে। ক্লিয়ার? চলে আসো, এইটুকুই হয়ে যাবে, আর লাগবে না। কোথায় ভারতের টোডা উপজাতি দেখা যায়? মানে একটা ট্রাইব আর কি, এই ট্রাইবটা কোথায় মেনলি আমরা দেখতে পাই? বলো প্রত্যেকে।
দেখো বুঝে নাও ব্যাপারটা। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু উপজাতির নাম আমি এখানে দেখো, এক তো আন্দামান, সিকিম, ঠিক আছে। টোটা যে উপজাতি সেটা দেখা যায় মেনলি তামিলনাড়ুর যে নীলগিরি সেখানে মেনলি। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মেনলি নীলগিরি লেখো, তামিলনাড়ু আসবে না, নীলগিরিটাই আসবে। ক্লিয়ার, নীলগিরিটাই আসবে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট যদি আরও বলা হয় তো সেটা হচ্ছে তোমরা যেটা এক্সামে আসার পসিবিলিটি বেশি সেটা হচ্ছে উত্তরাখণ্ডে যে আমরা ট্রাইবটা দেখতে পাই তার নাম হচ্ছে ভুটিয়া। ভুটিয়া, ক্লিয়ার। আর একটা হচ্ছে লেপচা। লেপচা সেটা সিকিমের। সিকিমের নেক্সট বলেছে শ্বাসমূল, যেটাকে ব্রিদিং রুট বলা হয়, নিচের কোন উদ্ভিদে দেখা যায়? তোমরা প্রত্যেকে জানো সুন্দরবনে গেছো, কোনগুলোতে দেখা যায়? দেখা যায় না বলেছে না, নেগেটিভ। হ্যাঁ, দেখা যায় না, নেগেটিভ। সুন্দরীতে দেখা যায়, গেওয়া, গড়ান, এগুলো সব আমরা জানি সুন্দরবনে প্রেজেন্ট আছে, কিন্তু কচুরিপানায় দেখা যায় না। অপশন এটা হয়ে যাবে আমাদের ক্ষেত্রে রাইট আনসার। বলেছে রামন ম্যাগসাস। রামন ম্যাগসাস এটা কোন ফিল্ডে দেওয়া হয় প্রত্যেকে? এটাকে এশিয়ান নোবেল বলা হয়, এশিয়ান নোবেল বলা হয়। এবার এটা কোন ফিল্ডে দেওয়া হয়? নোবেল যেরকম ফিল্ডে দেওয়া হয় এটাও সেরকম ভাবে অতগুলো ফিল্ডে দেওয়া হয়, মনে হয় 6টা না 7টা ফিল্ডে, আই থিঙ্ক 6টা মনে হয় যত সম্ভব। ঠিক আছে, মনে পড়ছে না ঠিক, তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো এটা কোন রাষ্ট্রপতির স্মরণে এটা দেওয়া হয়? এটা মেনলি ফিলিপিন্সের যে রাষ্ট্রপতি ছিল তার নামে এটা দেওয়া হয়। ক্লিয়ার, ফিলিপিন্সের। ফিলিপিন্সের আমাদের যে মানিলা, সেখানে একটা ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার আছে। সেটা কিসের হেডকোয়ার্টার? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সের মানিলাতে। নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব সম্পর্কিত? দেখো আমাদের যে গ্রিন রেভলিউশন সেটা মেনলি কোথা থেকে স্টার্ট হয়েছিল বা কোন রিজিয়নটাই মেনলি স্টার্ট হয়েছিল? সেটা হয়েছিল হরিয়ানা, পাঞ্জাব, ওই রিজিয়নটাতে। আর হচ্ছে আমাদের ইউপি আছে, ইউপির ওয়েস্টার্ন সাইডে, মানে ইউপি ধরো এরকম জায়গায় তার এই সব পার্টগুলোতে হয়েছিল, মানে যেই সাইডটায় তোমার পাঞ্জাবের সাইড বা হরিয়ানার সাইড কানেক্টেড সেই সব দিকটাতে। তো এই জায়গাটা একটু মনে রাখতে হবে। কি কি বললাম? সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন স্টার্ট হয়েছিল কোন স্টেট থেকে যদি বলা হয়? পাঞ্জাব, হরিয়ানা আর ওয়েস্টার্ন ইউপি। ক্লিয়ার। তো সবুজ বিপ্লবের সঙ্গে কানেক্টেড কি কি? অপশন বি হয়ে যাবে গম এবং ধান। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর এখান থেকে মাছ চাষের সাথে যে রেগুলেশনটা কানেক্টেড সেটাকে বলা হয় ব্লু রেগুলেশন। কালার দিয়ে মনে রাখবে, ব্লু, ব্লু রেগুলেশন। আর মিল্ক বা মিল্ক রেগুলেশন, যেটাকে মানে মিল্কের সঙ্গে যেটা উৎপাদন, দুগ্ধ উৎপাদনের জন্য, সেটাকে বলা হয় হোয়াইট রেগুলেশন। আর এইটাই একটা জিনিস মনে রাখতে হবে, অপারেশন ফ্ল্যাট কার সঙ্গে কানেক্টেড? মনে রাখবে এটা মিল্কের সঙ্গে কানেক্টেড বা মিল্ক, ঠিক আছে। আর তৈল বীজ মানে অয়েল, অয়েল এটা রেগুলেশন বলতে পারো। এইটা অয়েল সিডের সঙ্গে, অয়েল রেগুলেশন তো নয়, অয়েল সিডের জন্য এটা ইউলো রেগুলেশন, হলুদ আর কি, ঠিক আছে। দেখবে সর্ষের তেল হিসাবে মনে রাখো, অনেকটা হলুদ হলুদ টাইপস দেখতে হয় না, ইউলিস টাইপের, তার জন্য এটাকে মনে রাখো। তৈল উৎপাদন যে সঙ্গে এটা ইউলো রেগুলেশন কানেক্টেড। তো এই কটা মোটামুটি জানলেই হবে। আর ফাদার অফ গ্রিন রেগুলেশন কাকে বলা হয়? এটা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা জানো প্রত্যেকে যে ফাদার অফ গ্রিন রেগুলেশন, ওকে, যে কি কাকে বলা হতো ফাদার অফ গ্রিন রেভলিউশন? আমরা প্রত্যেকে জানি তার নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন, ওকে। চলো, এই 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবে, 30-এর মধ্যে কত পেলে। আর যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি অবশ্যই জয়েন করে নেবে। তো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।